সবাই ভালো আছেন না? তো আমরা এখন কি করব, আমরা শার্টের ব্যাক পার্টের সাথে ইয়ক জয়েন্ট করেছি, তাই না? এখন এই ইয়কটাকে আমরা ফ্রন্ট পার্টের সাথে জয়েন্ট করব। সেই জন্য আমরা যেভাবে ইয়কটা সেলাই করছিলাম, যে একটা পার্ট নিচে থাকবে, একটা ইয়কের পার্ট নিচে থাকবে, একটা নিচেই ছিল, এইভাবে দুইটা ইয়ক যখন জয়েন্ট করছি, তারপরে আমরা কি করছি, সোজা থেকে ইয়কটা উপরে উঠে দিয়ে একটা 116 টপ স্টিচ দিলাম। সবাই না, সবাই করে ফেলছি আমরা, তাই না? আচ্ছা, এখন এই পার্টটা ঠিক যেভাবে সেলাই করছি ঠিক সেইভাবে বিছানো আছে। বিছানো থাকার পরে এখন আপনার উল্টা সোজা কখনোই চিন্তা করবেন না যে এইভাবে দিলে কি উল্টা হবে, ওইভাবে দিলে কি সোজা হবে, এটা চিন্তা করা যাবে না। আমার বা হাত কোনটা? এটা। তাহলে আমার শার্টের বাম দিকের পার্ট কোনটা? পকেটওয়ালা প্লেট, বাম দিকের। এখন উল্টা সোজা চিন্তা করবো না আমরা, বাম দিকের পার্ট বাম হাতের বরাবর রাখবো, ডান দিকের পার্ট এটা না, ডান দিকের পার্ট আমার ডান হাত বরাবর যে দিকেটা আছে সেদিকে রাখবো। রাখা শেষ। এখন এই যে আর্মহোল, এই পার্টের এটা আর্মহোল, ঠিক আছে? খেয়াল করবেন আর্মহোল, আর্মহোলের দিকে আর্মহোল রাখবেন, একদম শোল্ডার ঠিক ম্যাচিং করে নেবেন, শোল্ডারের সাথে শোল্ডার ম্যাচ করবে, ঠিক আছে? হলো? এখন এখন এই যে কাপড়টা বেশি হয়ে গেল, আমাদের এক সাইডে কেটে ফেলে দিছিল ম্যাডাম, এটা ম্যাচিং বড় হয়ে গেছে, ফেলে দিছিল। এই ডান দিকে পার্ট আর্মহোলের পাশে আর্মহোল সেটিং, গলার পাশে গলা। এখন শোল্ডারে মিলে যাবে, মিলছে? এটাও শোল্ডারের সাথে মিলছে, এটাও মিলছে। একবারও চিন্তা করা যাবে না যে কোনটা উল্টা আর কোনটা সোজা হবে, ওই চিন্তা করা লাগবে না। আমরা শুধু আর্মহোলের সাইডটা আর্মহোল, বাম হাতের দিকে বাম পার্ট, ডান হাতের দিকে ডান পার্ট, এবং শোল্ডার মিলাবো ঠিক মতো। মিলানো শেষ, ঠিক না? এখন খেয়াল করেন, আমি বটে যাবো, অর্ধেকটা দিয়ে নিই অত বড় বটার থেকে। খুব চিকন করে বটবো, হ্যাঁ, খুব চিকন, যতটা পারেন চিকন শুরু করে। আপনাকে অ্যাসেসমেন্টের দিন কেউ হেল্প করবে না, তাই এখন কারো হেল্প নেওয়া যাবে না। সেই জন্য আপনার কাছে তো একটা সিজার থাকবে না? সিজার দিয়ে এক মাথা চাপ দিয়ে আরেক মাথা করবেন এরকম। এই যে এটা বড় হয়ে গেছে না, এটাকে আবার চিকন করেছি, দেখছেন? মানে একটা সিজার থাকবে, আপনার সাথে দুইটা থাকবে না, তাই একটা সিজারের সাহায্য নেওয়া যাবে, দুইটা নেওয়া যাবে না। খেয়াল করেন, ওই যে দেখেন ফেলে আসা, নিচে রাখা যে ইয়কের পার্টটা আছে সেটা কিন্তু বের হয়ে আসতেছে, তাই না? যখন এরকম বড় হয়ে যাবে, এরকম ভাজে চিকন করে ফেলবো আমরা, বুঝতে পারছেন? করে এই যে এখন দেখেন সেই পার্টটা অনেকক্ষণ থেকে নিচে ছিল না, এখন যদি চলে আসছে উপরে, বুঝতে পারছেন? এই এখন আপনার হিজাব পিন দিয়ে আপনি এই সাইডের সাথে এই সাইডে একটু আটকে নেন, একদম তিনটা মাথা এক মাপে থাকবে। এই আপনি একটু হিজাব পিন দিয়ে এইভাবে কিংবা আর পিন দিয়ে আটকে নেন। এই যে উপরে পাটটা না, এই একটা পাট, নিচে দুইটা আছে, উপরে একটা, এই দুইটা একসাথে আলপিন দিয়ে এভাবে আটকে নেন। এবার শুনুন, এখন আমরা কি করব, আমরা এই পর্যন্ত যতগুলো সেলাই দিছি, আমরা কি করছি 1 সেন্টিমিটারে সেলাই দিছি না, তো আমাদের এখানেও ঠিক এক মাপে হবে, তিনটা মাথা আগা পিছা হইতে পারবে না। এবং সেলাই দিবেন আউটার শোল্ডার পয়েন্ট থেকে, ইনার না, মানে এটা শোল্ডারের ভিতরের দিকটা, এটা বাইরের দিক, আউটার শোল্ডার পয়েন্ট বলে এটাকে, এটা ইনার শোল্ডার পয়েন্ট। তাহলে আমরা এই বাইরের ইনার আউটার শোল্ডার পয়েন্ট থেকে সেলাই করে ইনারে চলে যাব। কখনই আমরা গলার থেকে সেলাই ধরবো না, গলায় থেকে 1 সেন্টিমিটার সেলাই করে এখানে আসবেন, একটু কম বেশি হবে আর ফেলে দিবেন, তখন আপনার বডিতে মিলবে না শোল্ডার। তো আমরা এখান থেকে সেলাই করে আসবো, যদি গলার সামনে একটু কম বেশি হয় তাতে আমাদের সমস্যা নাই, কারণ আমরা যে গলাটা কাটা হয়ে গেছে সেই গলাটা কিন্তু আমাদের পারফেক্ট মাপে নাই। আমরা প্রথমে গলাটা কীভাবে কাটি, অল্প, যখন কলারটা তৈরি করে ফেলবো ওই কলারের মাপে গলা যতটুকু প্রয়োজন একটু একটু করে কেটে বাড়াই দিই। কিন্তু আগে বড় করে গলা কাটা যায় না, কলারের থেকে যদি গলা বড় হয়ে যায় তখন আমি কলারটা কি বাড়াইতে পারবো? কলার তো আমরা আগেই সেলাই করে ফেলি, কারণ যার মাপে শার্ট হবে তার মাপের গলার মাপটা নিয়ে কলারটা আগে করা হয় না। এখন তার মাপের থেকে যদি কলারটা আপনি বড় সেলাই করেন তাহলে কি তার লাগবে না, যার কারণে আমরা কলারটা নির্দিষ্ট গলার মাপে সেলাই করি, কিন্তু আমরা গলাটা কাটি কম।
কলার মাপ দিব, একটু একটু করে বাড়াবো যতটুকু লাগে, একসাথেই বাড়ানো যাবে না, ঠিক আছে? আর সেটা তো আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবোই। এখন সবাই এই ঠিক আমার মতো করে ইয়কটা এইভাবে জড়াই নেন, ঠিক আছে সবাই। আর এটা টেবিল লাগবে, টেবিল লাগবে 2জন 4জন করে জড়ানো, কেউ টেবিলে আপনাদের মেশিনের টেবিলেও পারবেন, মেশিনে যেখানে একটা টেবিল আছে ওখানেও পারবেন, অর্ধেক দিচ্ছে অর্ধেক বাস করে কেমনে পড়বে এটাই নিচের গরিব পাতা বড় হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, সবাই মাঝে ব্যস্ত থাকবেন, মাছ করে ভুল আবার তো আমরা করবোই, ভুল করতে করতে করবাই না, রং করাতে হবে, সারাই নাই আসছে টেস্টটা রং বলে এই রং তোরা চাই মানে প্রথমে এটা পরে এবারে এটা দাও, এটা বার এটা আমার ওখানেই আছে এটা ও বললো না, তাহলে দেখছেন পারলো না হ্যাঁ এরকম করে আমি পেপার ধরতে হবে যে দেখি সারা বসাই তুলেন বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ কেউ বলবো দেখি হাসবেন না, ও বুঝতে পারছে না সেজন্য, বুঝলে কি আর ওরকমটা হতো? তুমি এটা করার পরে আবার করবা, ঠিক আছে? পেপার দিয়ে করতে করতে এইটুকু হয়ে যায়, ঠিক আছে? এরকম হলো কেন শোনো না, এরকম হলো কেন? এটা তো হ্যাজার্ড না, এটা এটা বুঝবা না, এটা বুঝবো না মানে তুমি তো হাতে করবা, হ্যাঁ এবার তুলবা যে এটা এটা এগুলা সব ভুল, এরকম ক্লিন আবার আবার এরকম কেন? এটাও হবে না, এরকম হবে না, এটাও নিচে নেমে গেছে, এটা ঠিক আছে শুধু তোমার এটা আর এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে আর এটা ভুল হয়েছে, এটা তো পুরাটাই ভুল হয়েছে, এরকম হলে পুরাটাই নট এড করে দিবেন, অবশ্যই চেষ্টা করতে চাও। এবার তোমার কাপড় নিয়ে আসো, তোমার ট্রাই করবো করতে যাবো এবার আপনার বলেছিলাম এবার এবার পেপার ধরবেন না, এই পেপারটা ধরেন এবার আবার এই কোণা থেকে ধরবেন, এই যে কোণা আছে এই কোণা থেকে ধরে আবার আমি বুঝলাম না, বুঝেন এই যে এখান থেকে ধরবেন, ঠিক আছে? এইভাবে উপরে দাগটা ধরবেন, হ্যাঁ আমি এটা ধরে কিভাবে করছি আপনারা না এটা পারবেন পেপার নড়ানো যাবে না, পেপার যেভাবে থাকবে সেভাবে ব্যাপারটা থাকবে, পেপার নড়বে না। এখানে ব্যালেন্স করতে বলে নিয়ে এখানে আঙুল দাও, ব্যালেন্স করতে হবে না, তারপর যদি একটু পড়ে যায় হলো কন্যা ঠিক হয়েছে না কি আবার ওই পেপার নিয়ে দেখো, বাড়ি থেকে পেপার নিয়ে যাও।
কি কিবোর্ডের সব পাশে কি ডান হাত চলে? ডান হাত কোন পর্যন্ত যাবে, বাম হাত কোন পর্যন্ত যাবে? এই যে আপনার নাম কি? এই যে ডান হাত তো পুরো কিবোর্ডে যায়। কি সবাই কি একই অবস্থা? ডান হাত বাম হাত নির্ধারিত কি জায়গা আছে না? ওই পর্যন্ত যাবে, ওই পর্যন্ত না গেলে, বেশি গেলে কিন্তু পাস করবেন না। বাম হাতের কাজ বাম হাতে, ডান হাতের কাজ ডান হাতে। চালান দেখি, কিবোর্ড চালান দেখি। কয় মাস গেল? আপনি তার বেশি সময় নাই, জানুয়ারির 31 তারিখে সম্ভবত পরীক্ষা হইতে পারে। ভালো আসছে না, বুঝছেন? আউটকামটা জরুরি আমাদের। আচ্ছা, এগুলো অনেক সময় মোটা হলে এগুলো কিন্তু একটু টেনে টেনে ই করে নেবেন, একটু টেনে টেনে ই করে নেবেন, লম্বা করে নেবেন। এটা রাস্তা ভালো রাস্তা। আচ্ছা, তো এটাতেও আমরা কি করব? ঠিক সেম ভাবে এটাতেও আমরা ক্রিম হর্নটা বানাই ফেলব। এভাবে আমরা বেকারি পেস্ট্রিতে কিন্তু একটা মাত্র ডো দিয়ে অনেক ধরনের প্রোডাক্ট বানিয়ে ফেলি। আজকে আপনাদের অ্যাসেসমেন্ট যখন দিলাম রিটেন, তখন আপনারা দেখছিলেন যে 5টা শেপের নাম বলছিল। সেম এইভাবে আপনি 5টা ডো, আমরা একটা জিনিস দিয়ে, একটা ডো দিয়ে 5টা শেপ কিন্তু দিয়ে জিনিসগুলোর নাম আলাদা করে ফেলতেছি। একটা আচ্ছা, এগুলো যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা বেকিং পেপারের উপরে দিয়ে দেবো, বেকের জন্য এটা রেডি। আচ্ছা, এখন এই যে ছোট ছোট গুলো আছে, ছোট ছোট গুলো ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? এটা দিয়ে আমরা আবার চিজ স্ট্র করতে পারি। এটা তো পারফেক্ট থাক সাইডে, চিজ স্ট্রর জন্য আমরা চিজ নিয়ে আসছিলাম, তাই না? চিজটা একটু আমাকে ছিঁড়ে দিন। যেহেতু আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা কিন্তু নরমালি যদি চিজ স্ট্রর উদ্দেশ্যে এটা ক্লাস নেই, আমরা কিন্তু সুন্দর মতো রোলিং করে তারপরে আমরা চিজ স্ট্র করবো। কিন্তু যেহেতু আমরা এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট করতেছি, আমরা এই ছোট্ট ডো দিয়েই করবো। ছোট্ট ডোটাকে আরেকটু রোলিং করে নিব আমরা। এবার দেখেন, আমরা চিজ স্ট্রর জন্য চিজ নিব, একটু মরিচের গুঁড়ার সাথে একটু চিনি মিশিয়ে নিব। আমাকে একটু চিনির সাথে মরিচের গুঁড়াটা মিশিয়ে দেবেন। একটা ছোট ছোট দুইটা কর্মীয় না কর্ম কর্ম
এই যে বেক করা মানে আমরা কি বুঝি? ওভেনে কোনো কিছু দিয়ে সেটা রান্না করা। ফর্ন মানে হচ্ছে ওভেন, সেটা যে কোনো টাইপ। আপনারা যে পিৎজা বানান ওইটাও ফর্ন, আবার এই যে পিছনে যে ওভেন গুলো আছে মাইক্রোওয়েভ, এটাও ফর্ন। যে জিনিসগুলোকে বেক করা হয় সেগুলোকে বলা হয় ফর্ন। আমি যদি গুগলে দেখলাম ফর্ন মানে চুলা, তখন মাথায় আসেনি যে আমাদের দেশে মাটির চুলা তার ওই দেশে নাই। না, ফর্ন মানে চুলা। এবং বেক যখন করেন আপনি কিসে দেন? চুলাতে ঢুকাবেন, ওভেনে ঢুকাবেন। হিট যেটাতে তো এই ফর্নারে মানে আমার হচ্ছে আপনি চুলায় ঢুকানো। ভাই না ভাই, ওরা বলে ভাই। ভাই মানে গো গো, দাও দিয়ে দাও, এটা ভাই। যদি আমি বলি যে আমার ঘুম আসছে তাহলে হবে লামিয়া দর্মিরে ইও সন্ন, তখন শোনো না ইও সন্ন না সন্ন, ইও সন্ন, ইও সন্ন। এই সন্ন মানে হচ্ছে ঘুম ঘুম লাগা। আমার ঘুম ঘুম লাগছে, মানে যে ফিলিং মানে ফিল করছি, বা সেন্তো সন্ন, যে আমি ফিল করছি ঘুম ঘুম, আমার ঘুম ঘুম লাগছে। সেন্তো ধর্ম বললে হবে না সেন্তো তখন দর্মিরে, কারণ সেন্তো একটা ভার্ব, ধর্ম একটা ভার্ব। প্রথম ভার্বের পরের ভার্বটা কি হবে? বেসিক ফর্মে হবে। মানে যদি আমি তিনটা ভাগে বসে রাখি তাহলে প্রথমটা তো চেঞ্জ হবে তিনটা ভার্ব একসাথে আসে না, ম্যাক্সিমাম দুইটা, ম্যাক্সিমাম দুইটা আসে। প্রথমটা আমরা কনভার্ট করি, দ্বিতীয়টা আমরা একটা বেসিক ফর্মে রাখি। যেমন আপনি বললেন সেন্তো, সেন্তো কোন থেকে আসলো? সেন্তিরে, সেন্তিরে থেকে হলে সেন্তো, আমি আমাকে বোঝাচ্ছি জন্য। তখন আর ধর্ম হবে না, তখন কি হবে? দর্মিরে। সেন্তো দর্মিরে, যে আমি ঘুম অনুভব করছি। I am feeling sleepy. I am feeling sleepy. আই ফিল আমি রান্না করে খাওয়াতে পছন্দ করি তাহলে রান্না করা একটা ভাগ, খাওয়ানোটা একটা ভাগ, পছন্দ করাটা একটা ভাগ। রান্না করে খাওয়ানো, এর মাঝখানে কিন্তু একটা লিঙ্কিং আছে। আমি রান্না করি এবং খাওয়াতে পছন্দ করি, মাঝখানে তিনটা কিন্তু একসাথে আসবে না। আমি রান্না করে, তখন কি হবে? মি বলেন, একে একে বলেন। আমি রান্না করে খাওয়াতে পছন্দ করি। মি পিয়াচে, এই যে মাঝখানে একটা হবে আ, মি পিয়াচে আ, আ মানে কি? টু, টু কুক, মি পিয়া। আচ্ছা, ওইটা আরেকবার বুঝাই একটু। Which cold appetizer is made by, কি বলেন? Made by skewered cheese and pineapple pieces. এখন এখানে বলছে যে কোন ধরনের অ্যাপিটাইজার। অ্যাপিটাইজার মানে কি? বলেছিলাম যে ওয়ান বাইটে যে খাবারটা খাওয়া যায় এবং যে খাবারটা খেলে কিছুটা টাইম আমরা হচ্ছে ক্ষুধা আমাদের নিবারণ হয়। তো আমরা যে খাবারটা খেয়ে আমাদের ক্ষুধার নিবারণ হবে সেটাকে আমরা বলছি অ্যাপিটাইজার। অ্যাপিটাইজার বিভিন্ন রকম হতে পারে, এটা কোল্ড হতে পারে, হট হতে পারে, বা আপনার হচ্ছে ডেজার্ট টাইপের হতে পারে। তো আমরা এখন যে তো আমাদের এখানে যে অ্যাপিটাইজারের কথা বলা হচ্ছে এটা হচ্ছে পাইনাপেল আর চিজ দিয়ে। চিজ আপনারা এর ভিতরে দেখেছেন কিনা জানি না, ছোট একটা জারে আমাদের ফ্রিজে আছে কিউব কিউব করে কাটা। এটা আপনাদের জন্যই, এটা যখন শিখাবো তখন দেখবেন যে
একটা সাসেট কাঠিতে বেটে অথবা সবজির সঙ্গে বা চিকেনের সঙ্গে চিজ দিয়ে আমরা সাসেট তৈরি করবো, যেটা অ্যাপেটাইজার হিসাবে থাকবে। আবার আপনাদের একটা ভেজিটেবল নবরত্ন নামে বা নবরত্ন বলে যেটা আছে, ওইটা আমরা রান্নার সময় একটা সবজির কোরমা জাতীয় খাবার রান্না হয়, যা পোলাওয়ের সঙ্গে সার্ভ হয় বা পরোটা নান এটার সঙ্গে খেতে পারবেন। তো অনেক সময় থাকে না যে ভেজিটেরিয়ান যারা, ভেগান না, ভেজিটেরিয়ান যারা, এরা কিন্তু মাছ মাংসটা তেমন খায় না। হ্যাঁ, ওরা তখন পনির দিয়ে তাদের হচ্ছে ওই মাছ মাংসের যে প্রোটিন তাদের দরকার, মানে প্রোটিনের চাহিদা পূরণের জন্য তারা পনিরটাকে বেছে নেয়। বা অনেক সময় এই যে একটা থাকে সয়া থাকে, তাই না, সয়াটাও তারা খায় হচ্ছে মাছ মাংসের অল্টারনেটিভ হিসেবে। ঠিক আছে। আর ভেগান মানে কি বলেছিলাম আপনাদের, সেটা কি মনে আছে? যারা মাছ প্রাণী বা প্রাণী জাতীয় কোনো কিছু করে না, পানি থেকে মানে প্রাণী থেকে উৎপাদিত কোনো পণ্য খায় না। সেটা ডিম হতে পারে, এটা মিল্ক হতে পারে, বা পনিরও হতে পারে। এরা পনিরও খাবে না। যারা ভেগান তারা কিন্তু পনিরটাও খাবে না। এরা পনির ছাড়াই তখন হচ্ছে ভেজিটেবল ওই আইটেমটা করে খাবে। যদি নবরত্নও করে খায় তখন পনিরটাকে স্কিপ করবে এক সাইডে। এরা তখন ডাল খায়, মানে বীজ জাতীয় যে খাবারগুলো আছে যেগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে প্রোটিন পাওয়া যায়, বীজ জাতীয় খাবার তারা নেয়। হ্যাঁ, উদ্ভিজ প্রোটিন যেগুলো সেগুলো, হ্যাঁ। তো উদ্ভিদ জাতীয় যে প্রোটিনগুলো আছে সেখান থেকে তারা তাদের দৈনিক, মানুষের তো দৈনিক চাহিদায় প্রোটিনের অংশ একটা থাকে, তাই না? পোষণ থাকে। এক বাটি ডালের জায়গায় 2 বাটি পেয়ে গেছে। 2 বাটি ডাল মাপের পর আমাদের বোঝা গেছে যে এখান থেকে 150 গ্রাম প্রোটিন আমাদের আসে। আশেপাশে বীজ জাতীয় কিছু নিলাম, বাদাম